নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যুদ্ধবিরতি নিয়ে দ্বিধায় ইরান। গাজায় ত্রাণ নেওয়ার সময় বোমা হামলা, মৃত্যু অন্তত 43 জনের। জাটিঙ্গা লামপুরে ভয়াবহ ভূমিধস, সড়ক ও রেলপথে বরাক উপত্যকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। মিজোরামের শ্রমিকের করুণ মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের। শিলচর আইজল সড়কের অবস্থা বেহাল, চরম দুর্ভোগে জনজীবন। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যুদ্ধবিরতি নিয়ে দ্বিধায় ইরান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়ে সমাজ মাধ্যমে 3টি পোস্ট করেন ট্রাম্প। তার তৃতীয় পোস্টে বলা হয়, ইরান ও ইসরায়েলের উভয় দেশই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলের পরে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে সংঘর্ষ থামাতে রাজি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী ও গুপ্তচর সংস্থার বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমস্ত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। নেতানিয়াহু বলেন, আমরা দুটি অস্তিত্বগত ঝুঁকি, একটি পরমাণু অস্ত্র এবং অন্যটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নষ্ট করেছি। তবে ইরানের অবস্থান এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের দাবিকে খারিজ করে ইরানের উপবিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, যদিও ইসরায়েলের হামলা বন্ধ রাখলে ইরান ও সংঘর্ষে না জড়ানোর ইঙ্গিত দিয়েছে। গাজায় ত্রাণ নেওয়ার সময় বোমা হামলা, মৃত্যু অন্তত 43 জনের। ইরানের সঙ্গে সংঘাত চলাকালীন গাজায় হামলা জারি রেখেছে ইসরায়েল। মঙ্গলবার সকালে খাবারের লাইনে দাঁড়ানো মানুষের উপর বোমা ফেললে প্রাণ হারান অন্তত 43 জন। তাদের মধ্যে 20 জনেরও বেশি মানুষ খাবার বা ত্রাণ সংগ্রহ করতে গিয়েই মারা যান। এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। গাজায় গাজী হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিকে কেন্দ্র করে এই হামলার অভিযোগ উঠেছে ভিড় সামলাতে গুলি চালায় ইসরায়েলি সেনা। 27 মে থেকে এখনো পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 400-র বেশি মানুষ, আহত প্রায় 1000 খানেক। ইসরায়েলের অবরোধের ফলে গাজায় খাদ্য সংকট চরমে। মানুষের খাদ্য, ঔষধ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট এতটাই যে দিনের দুবেলা খাবার জোগাড় করাই দুঃসাধ্য হয়ে পড়েছে। যদিও আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সীমিত সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর স্টেশনের কাছে ভয়াবহ ভূমিধসের জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল লামনিং বদরপুর পাহাড়ি রেলপথ। ধসের কারণে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ওই রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। একই সঙ্গে জাতীয় সড়কেও ধস দেখা দেওয়ায় বরাক উপত্যকা এখন রেল এবং সড়ক দুই পথেই গোটা রাজ্যের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ের ঢাল থেকে কাদা, পাথর ও মাটি নেমে এসে রেল লাইনের উপর বিশাল ধ্বংসস্তূপ তৈরি করে দেয়। ফলত ট্রেন চলাচল বিপজ্জনক হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে পরিষেবা স্থগিত রাখা হয়। রেলপথের পাশাপাশি জাতীয় সড়ক ভূমিধসের কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। হাফলং হয়ে অসম, মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। একাধিক জায়গায় ট্রাক, বাস ও অন্যান্য ভারী যান আটকে পড়েছে। খাদ্য, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগানে ব্যাঘাত ঘটছে। ফলে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। যাত্রী ও সাধারণ মানুষ পড়েছেন চরম সমস্যায়। রেল ও সড়ক দপ্তর যৌথভাবে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করেছে, তবে ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলপথ বন্ধ, অন্যদিকে জাতীয় সড়কও সম্পূর্ণ বিপর্যস্ত। বরাক উপত্যকার 3 জেলা এখন গোটা অসম এবং দেশের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন। অবিলম্বে বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং দ্রুত সংস্কার ছাড়া সংকট আরও ঘনীভূত হতে পারে, এমনই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে। কাজের উদ্দেশ্যে মিজোরামে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ধলাই থানা এলাকার জীবন গ্রামের বাসিন্দা ভজন রায়ের পুত্র বিপ্লব রায় 1 মাস পূর্বে কাজের উদ্দেশ্যে মিজোরামের কনৈপুয়ে গিয়েছিলেন।
সেখানে ত্রিবেণী কোম্পানিতে রান্নার কাজ করতেন বিপ্লব। তবে রবিবার বিকেলে সহপাঠীরা ঘরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশে থাকা গভীর খাদে তাকে পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এদিকে সোমবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর সৃষ্টি হয় উত্তেজনার। পরিবারের সদস্যদের মতে বিপ্লবকে হত্যা করা হয়েছে। তাদের একমাত্র সন্তানকে মিজোরামে হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা আরো বলেন, রবিবার যখন তারা ফোন করে বিপ্লবের সাথে কথা বলতে চেয়েছিলেন, তখন সহপাঠীরা বিপ্লব ফোনে কথা বলবে না বলে জানিয়ে দেয়। এতে তাদের সন্দেহ আরো বৃদ্ধি পায়। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জীবনগ্রামে। কালকে থেকে তারা এখান থেকে যেটা খবর কইছে যে একটাও মানে তারা সঠিক খবর কইছে না। কেউ যেন কয় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ যেন কয় তার কিতা কয় হসপিটাল লইয়া গেছে, যে টাইমটা কইছে যে এই টাইমটাও ঠিক নাই, বুঝছো নি। তারা কইছে তার হচ্ছে সকালে ঘটনা, তারা বিকালে তারা আমরা কাছে ডকুমেন্টস খুঁজার যে মেডিকেল লইয়া যাবে এডমিট করার লাগে। এখন তোমার সন্দেহ কিতা হইছে? আমার সন্দেহ হচ্ছে কিতা, এখন আমি পোস্টমর্টম না করে টানা রিপোর্ট না করলে আমি লাশ ইয়ে করতাম না। আমি সকালে 12টার সময় আইছি, এটা আমি জানিও না ঘটনা। তোমার কিতা সম্পর্ক যে মারা গেছে বিপ্লব? আমি তোমার নাম কিতা? আমার নাম রেখা রায়। কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী ভারতমালা প্রকল্পের অধীনে দেশজুড়ে সড়ক নির্মাণের কাজ চলছে, কিন্তু বরাক উপত্যকার শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংহপুর এলাকার চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং উদ্বেগজনক। বর্ষা শুরুর আগে সাধারণ মানুষ যে আশঙ্কার কথা তুলে ধরেছিলেন, তা এখন মর্মান্তিক বাস্তবতায় পরিণত হয়েছে। সড়কের অবস্থা এতটাই করুণ যে দূর থেকে দেখলে যে কেউ এটিকে চাষের জমি বলে ভুল করবে, যেখানে লাঙল দিয়ে হাল চাষ শেষ হয়েছে এবং ধানের চারা রোপণ কেবল সময়ের অপেক্ষা। লায়লাপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ভয়াবহ ও বিশাল গর্ত, যা আক্ষরিক অর্থেই মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছোট যানবাহনের চলাচল প্রায় বন্ধ, আর পণ্যবাহী লরিগুলো আটকে সৃষ্টি করছে দীর্ঘ যানজটের। নিত্যদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, যা কেড়ে নিচ্ছে মানুষের শান্তি। নরসিংহপুর এলাকার পরিস্থিতি আরো ভয়াবহ। স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশার প্রতি প্রশাসনের কোনো নজরই নেই। তাদের অভিযোগ, ভারতমালা প্রকল্পের মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগেও এমন অব্যবস্থা মেনে নেওয়া যায় না। শিলচরে প্রায় 3 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে পুলিশ 2টি গাড়ি সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার কাছাড় জেলা পুলিশ সুপার নোমান মাহাতো সাংবাদিকদের জানান, পুলিশ সোমবার রাতে শিলচর বাইপাসের কাছে আইএসপিটিতে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ত্রিপুরা থেকে আসা একটি বোলেরো এবং একটি ভার্না বাহন আটক করে। পরে তল্লাশির সময় পুলিশ 2টি গাড়ির ভেতরে লুকানো 576.58 কেজি ওজনের 86 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে। কালোবাজারে এই গাঁজার মূল্য 3 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ 3 চোরাচালানকারীকেও গ্রেফতার করেছে। এরা হলো পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুরের উত্তর দাসখড়ি রামশঙ্কর পাড়ার জ্যোতিষ দেব বর্মা, পশ্চিম ত্রিপুরার জিরানিয়া অজিন্দ্রবাজারের রোহি সদর পাড়ার প্রশান্ত দেব বর্মা এবং পশ্চিম ত্রিপুরার সিধাই মোহনপুর সোনারাম বাজার রামদাস ঠাকুর পাড়ার চিরঞ্জিত দেব বর্মা। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাঁজাগুলো ত্রিপুরা থেকে পাচার করা হয়েছিল। তাত থকা সৰবৰাহকাৰী 3জন ব্যক্তি, প্ৰথম ব্যক্তিজনৰ নাম হ'ল জ্যোতিষ দেৱ বৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল PS হ'ল সিধাই মোহনপুৰ ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল প্ৰসন্ন দেৱ বৰ্মা। তেওঁ 32 বছৰ বয়স। তেওঁ হ'ল জিৰানিয়া, তেওঁৰ ঘৰ পুলিচ ষ্টেচন জিৰানিয়া ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল চিৰঞ্জিত দেৱ বৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল সিঠাই মোহনপুৰ ডিষ্ট্ৰিক্ট ৱেষ্ট ত্ৰিপুৰা। এই 3জন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই তেওঁলোকে কঢ়িয়াই অনা লৈ অহা গাড়ীৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গাঞ্জাখিনি আছিলে 86টা পেকেটছ আছিলে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছিলে। আৰু সেই পেকেটবিলাক যেতিয়া আমি জোখমাখ কৰোঁ, তেতিয়া আমি তাত 576 কিলোগ্ৰাম গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই সামগ্ৰীখিনি আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ স্থলীতে। আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই যেতিয়া আমি পালোঁ, তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি আমাৰ আইনৰ যিটো আমাৰ
নিয়ম আছে সেই নিয়মৰ মতে আমি গোটেই বস্তুখিনি আমি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই জব্দকৃত সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব। বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকা ও জয়পুর থানার লেন্স নায়ক শাহাবুদ্দিন বরভূয়াকে শেষ শ্রদ্ধা জানালো কাছাড় পুলিশ। দুজন পুলিশ কর্মীকে হারিয়ে কাছাড় পুলিশের শোকের ছায়া নেমে এসেছে। গত 22 জুন গুটখা খাওয়ার কারণে বিহারা থানার ইনচার্জ সুরজিৎ ডেকার করুণ মৃত্যু ঘটেছিল। পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জয়পুর থানার লেন্স নায়ক শাহাবুদ্দিন বরভূয়া। মঙ্গলবার শিলচর জেল রোড সংলগ্ন পুলিশ রিজার্ভে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তের উপস্থিতিতে সুরজিৎ ডেকা ও শাহাবুদ্দিন বরভূয়াকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ আধিকারিক সহ বিভিন্ন স্তরের কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, বছর 29-এ সুরজিৎ ডেকা পুলিশ বিভাগে যোগ দেওয়ার পর বিহারা থানার আইসি হিসেবে দায়িত্ব পেয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুরজিৎ সবসময় তৎপর থেকে নিজের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন পূর্বে সুরজিৎ ডেকা এক কুখ্যাত ডাকাতকে মেঘালয় সীমান্ত থেকে ধরে নিয়ে এসেছিলেন। তার কর্মজীবনের বিভিন্ন দিকে তুলে ধরে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত জয়পুর থানার লেন্স নায়ক শাহাবুদ্দিন বরভূয়ার প্রতিও গভীর শোক ব্যক্ত করেছেন নোমাল মাহাতো। সন্তপ্ত পরিবারবর্গের পাশে থেকে জেলা পুলিশ আগামীতে সহায়তা করে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আৰু সদায় যিটো তেওঁ পুলিশ ফেটাৰ্নিটি আৰু পুলিশ পৰিয়ালৰ এজন ব্যক্তি তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে। আৰু তাৰ লগতে যোৱাকালি এটা দুৰ্ঘটনা সংঘটিত হ'ল আৰু সেই দুৰ্ঘটনাত শাহাবুদ্দিন বৰভূয়া নামৰ এজন লেন্স নায়ক আমাৰ তেওঁ কৰ্মৰত আছিলে জয়পুৰ পুলিচ ষ্টেচনত। তেওঁৰ গভীৰ নিশা তেওঁৰ মৃত্যু হ'ল আৰু তেওঁ আমি চিকিৎসালয়লৈ গৈ আমি যেতিয়া তেওঁৰ পৰিয়ালবৰ্গক আমি লগ ধৰোঁ। আজি তেওঁলোকক আমি আমাৰ যি আৰক্ষী প্ৰশাসন ফালৰ পৰা যি ধৰণে আমাৰ সন্মান জ্ঞাপন কৰিব লাগে, দুইজন ব্যক্তিকে আমাৰ SI সুৰজিৎ ডেকা তাৰ লগতে শাহাবুদ্দিন বৰভূয়া ডাঙৰীয়া যাৰ দুৰ্ঘটনাত মৃত্যু হ'ল আৰু তেওঁ ইয়াৰ আগতে 6টাকৈ তেওঁ পুৰস্কাৰ পাইছে ভাল সেৱা আগবঢ়োৱাৰ কাৰণে। কাছাৰ জিলাৰ তেওঁৰ ট্ৰেফিক ব্ৰাঞ্চতো আছিলে, জেনেৰেল ব্ৰাঞ্চতো আছিলে, চবতে তেওঁ ভাল ধৰণে সুখ্যাতিৰে কাম কৰিছিলে। সেইকাৰণে আজি আমি তেওঁলোকক অন্তিম বিদায় সন্মান সহকাৰে অসম আৰক্ষীৰ যি সন্মান প্ৰদৰ্শন কৰিব লাগে আমি চালামি দি তেওঁলোকক সন্মান প্ৰদৰ্শন কৰি তেওঁলোকক আমি বিদায় দিছোঁ আৰু তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গলৈ আমি গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। হারাং নদীর ভাঙনে দিশেহারা বরখোলা বিধানসভার সোনাপুর জিপির বেশ কোটি পরিবার। ভাঙনের কবলে ভিটেবাড়ি হারিয়ে অন্যত্র এসে ঘর বানিয়েও রক্ষা নেই। হারাং নদীর ভাঙনে এক প্রকার উচ্ছেদের পথে সোনাপুরের বেশ কোটি পরিবার। ঘরের একপাশে হারাং নদী, অন্য পাশে পূর্ত সড়ক, তার মাঝে কোনোভাবে বাস করছে পরিবারগুলি। না হচ্ছে ভাঙন সমস্যার সমাধান, না মিলছে কোনো প্রকার সরকারি সহায়তা। স্থানীয় বাসিন্দাদের কথায় হারাং নদীতে জোয়ার এলে তাদের ঘর যেন নদীর মাঝে ডুবে থাকা পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাদের। যাবতীয় বিষয় জেনেও নীরব জনপ্রতিনিধিরা। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ প্রতিশ্রুতি রাখেননি। বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলামকে দেখাই যাচ্ছে না। এমত অবস্থায় তারা ঈশ্বরের উপর ভরসা রেখে দিন কাটাচ্ছেন। প্রত্যেকটা বছর করে আর ওই দেখুন না কি পর্যন্ত নদী বাঙ্গানে একটা মানুষের যদি আমরা ঘাট দিত দেখতো কইলাম না ওই বাঁধে আমরা যদি ওই যে বাসগুলা খাটিয়া মনে করছি দেখি তোরা যদি আঁকতে তো আমরা বাচ্চা হাঁটা লইয়া থাকতাম পারবো। আমরা যদি জায়গা থাকতো তেল আমরা ইনো গড়া মানাইলাম না। আর গড়া পাইছি আমরা সরকারে গড় দিছি, গড়াতে পাইছি আমরা সরকারে গড় দিছে। কিন্তু আমরা যে গরু ফালতাম দেখুন এখন ইত্যাদি করি না, দেখুন কতটা ছাগল গরু আছে আমরা ওই দেখুন এটা খালি ওটা ফাইলে আমরা মানে গড়ের তলে তোলা খরচ করি। এর মধ্যে ও টেকাও যদি থাকতো তেও মনে করলাম না মানুষের এটা দেখলে আমরা কোন বয়সে এখন গড় মারিতাম, দরজা মারিতাম, কিতা করতাম। ঠিক আছে। ছোট ছোট বাচ্চা লইয়া অত গড় সেও দেখলো না
গড়ে দরজা ডুবাইয়া নের সেও মাতিলেও না দেখলেও না সেও কিচ্ছু কইল না এমএলএ খুঁজাইছে না মিসবাউল ইসলামে না না কই খুঁজাইতা তান চোখও দেখা যায় না তান চোখও দেখা যায় না এমএলএ উঠে আপনারা কোনো সাহায্য পাইনি নদী ভাঙ্গনের লাগিয়া কোনো সাহায্য পাইছেন এটা কিচ্ছু হয় তো বাড়ির ওয়াইজত বড় দিয়েছেন তা নিজে বাস দিয়া পাশ দিয়া আইতে থাকে না তো নেগি ভাঙিয়ে উঠাইয়া নেগি গুলা যখন আমলা দে এটা গড় নেগি কেন আরাম নদী নেন তিন পরিবার আছিল দুই পরিবার বয়ে গেছে কি আমি বাঙ্গিয়া সরিয়া গেছি হারাং নদীর ভাঙ্গনে হারাং নদী বাঙ্গনে কতদিন থেকে ভাঙ্গন বাঙ্গন প্রায় 10 বছর থেকে বাঙ্গন অসম যুব পরিষদের নির্দেশক্রমে কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমবার অসম গণপরিষদ দলের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগোহাই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা মহাশয়দের নির্দেশক্রমে কাছাড় জেলা যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেবকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়া সামাজিক মাধ্যমে পত্রিকা ও মিডিয়ার মাধ্যমে তথ্যগত প্রমাণসহ যেসব খারাপ চিত্র উঠে এসেছে এর প্রভাবও দলে পড়ছে। তাই দলের সকল পর্যায়ে নির্দেশক্রমে অগপ দলের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হচ্ছে এবং সেই সঙ্গে কাছাড় জেলা যুব পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং আগামীতে কয়েকদিনের মধ্যেই যুব পরিষদের কাছাড় জেলার নতুন কমিটি গঠন করা হবে বলে জানান অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর। এদিন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন দীপ ভট্টাচার্য, চিত্তরঞ্জন সিংহ, আব্দুল তাহির চৌধুরী, আজমির লস্কর, রঘুবীর সিংহ প্রমুখরা। নমস্কার, আমি নেকবুব হোসেন লস্কর, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক। আজ যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধার জিতু বরগোহাই মহাশয়ের নির্দেশ মতে অসম যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে অসম গণপরিষদ দল থেকে তথা ওনার যত সকল পদবি আছে সব থেকে ওনাকে বহিষ্কৃত করা হয়েছে। বহিষ্কৃত করার কারণ হলো উনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি। আর উনি বিগত 5-6 মাস থেকে দলে সক্রিয় নন। উনি পঞ্চায়েত ইলেকশনেও অসক্রিয় অবস্থা ছিলেন, ওনার অসামাজিক কার্যকলাপের জন্য। তাই আমরা দলের ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধার জিতু বরগোহাই মহাশয়ের নির্দেশ মতে ওনাকে দল এবং পদবি থেকে বহিষ্কার করা হয়। আর জেলা সভাপতি যেহেতু বহিষ্কার করা হয়েছে সৌরভ দেবকে, সৌরভ দেবকে বহিষ্কার করার সঙ্গে সঙ্গে যুব পরিষদের কাছাড় জেলা কমিটিও আনুষ্ঠানিকভাবে ভঙ্গ হয়েছে। আজ থেকে যুব পরিষদের জেলা কমিটিতে কোনো পদাধিকারী থাকবেন না। আমরা খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করব। দক্ষিণ হাইলাকান্দিতে পুলিশের নাকের ডোকায় অহরহ ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি পরিবার। নীরব দর্শকের ভূমিকায় রামনাথপুর পুলিশ। রামনাথপুর থানার অন্তর্গত জামিনা তৃতীয় খণ্ডের বাসিন্দা আলিমুদ্দিন লস্কর ওরফে বাবু এবং তার স্ত্রী সায়রা বেগম লস্কর প্রকাশ্যে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিগত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে ড্রাগস বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে সায়রা বেগম একজন যুবকের কাছে 200 টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করছেন। আলিমুদ্দিন এবং তার স্ত্রী সায়রা বেগমের এই অবৈধ ড্রাগস ব্যবসায় অতিষ্ঠ হয়ে সংবাদ মাধ্যমে স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে রামনাথপুর থানার ওসি বিশ্বজ্যোতি দোয়ারিকে স্থানীয়রা জানিয়েছিলেন আলিমুদ্দিন এবং তার স্ত্রী সায়রা বেগমের ড্রাগসের ব্যবসার কথা। তখন স্থানীয়দের কাছে রামনাথপুর থানার ওসি বিশ্বজ্যোতি দোয়ারি ড্রাগস ব্যবসার প্রমাণ চেয়েছিলেন। তখন তাদের কাছে প্রমাণ না থাকায় তারা দিতে পারেননি। বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সায়রা বেগমের ড্রাগস বিক্রির ভিডিওটি রামনাথপুর থানার ওসি বিশ্বজ্যোতি দোয়ারিকে স্থানীয়রা দিলে তিনি জানান, এসব ছোটখাটো ব্যবসা, এসব নিয়ে কিছু করা যায় না। সংবাদ মাধ্যমে এমনি অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ। বর্তমান যুব সমাজ বেশিরভাগ ড্রাগস, মদ, গাঁজা এসব নেশায় আসক্ত। নেশা করার জন্য ড্রাগস কেনার টাকা যখন থাকে না তখন তারা চুরি করার পথ বেছে নেয়। দক্ষিণ হাইলাকান্দিতে প্রায় গরু চুরি, দোকান চুরি, মানুষের ঘর চুরি সহ বিভিন্ন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। 4-5 দিন থেকে দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর মাধ্যমে দেখা গেছে জামিরা বাজারের বাসিন্দা কালাফুলর আলিমুদ্দিনের স্ত্রী সায়রা বেগম যে ড্রাগস বিক্রি করতরা একজন মানুষের কাছে। এই ভিডিও এগুলো বহুত মানে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়া যে দেখা গেছে এগুলি আমরা যুব সমাজে বর্তমানে চুরি চামারি বহুত কিছু বাড়ি গেছে ড্রাগস খাইয়া খাইয়া পার্টিগুলোর। ওগু বর্তমানে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যে
হাইলাকান্দির ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে এটার দৃষ্টি আকর্ষণ করি আর যে ওটা প্রশাসনের আওতায় আনার জন্য। ড্রাগস বিক্রি করছে যারা, বিশেষ করে এরারে বা খরের এটা যুব সমাজও বহুত খারাপ জিনিস করে, ওটা আমি বিশেষ করে ওটার জন্য মানে অনুরোধ করি আর যে আলিমুদ্দিন এবং তার স্ত্রী দেখা গেছে এরারে আইনের আওতায় আনার জন্য। অসম মেঘালয় সীমান্তের মালিজহর ও কাছাড়ের কুশিয়ারকুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পুলিশ চৌকি স্থাপনের দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। কাটিগড়া চক্র আধিকারিকের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি কাছাড় জেলার জেলা প্রশাসক ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে। এই উদ্যোগ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মত ব্যক্ত করেন সুব্রত বাবু। আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি আমি যে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতায় 20 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং 60টি গাঁও পঞ্চায়েত রয়েছে, 3টি বাগান রয়েছে, 2টি পাথর কোয়ারি রয়েছে এবং 3টি বাজার রয়েছে। এছাড়াও যে জাতীয় সড়ক 6 নম্বর জাতীয় সড়ক, সেই সড়কের মালিডোরে প্রায়ই ট্রাফিক জ্যাম হয়ে থাকে। আর যখনই ট্রাফিক জ্যাম হয় তখন গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সেই জ্যাম নিয়ন্ত্রণে আনতে হয়। এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি জালালপুর কুশিয়ারকুল অঞ্চলে বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে, সেটা প্রশাসনের নজরে রয়েছে। সেই সব কথা বিবেচনা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর আমাদের মালিডোরে এবং কুশিয়ারকুলে 2টি পুলিশ চৌকি স্থাপন করার জন্য। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছুই একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্ত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 মিনিট ও বিকেল 3টা। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যুদ্ধবিরতি নিয়ে দ্বিধায় ইরান। গাজায় ত্রাণ নেওয়ার সময় বোমা হামলা, মৃত্যু অন্তত 43 জনের। জাটিঙ্গা লামপুরে ভয়াবহ ভূমিধস, সড়ক ও রেলপথে বরাক উপত্যকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। মিজোরামের শ্রমিকের করুণ মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের। শিলচর আইজল সড়কের অবস্থা বেহাল, চরম দুর্ভোগে জনজীবন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।